খুব সিরিয়াস চেহারা করে কথাগুলো বলছে। সে সত্যি সত্যি আফসোস করছে। এতক্ষণ অপমান বোধ না করলেও তুরের চেহারা দেখে মনে মনে অপমানের জোয়ারে ভাসলো আনান। বলল, তুমি নাকি আমায় ভালোবাসো? তোর মাথা উপর নিচ করে বলল, আলবাত ভালোবাসি, এতে কোনো ফর্মালি নেই। চেহারা দাগহীন থাকতে একটু একটু ভালোবাসলেও এখন ভাঙা বুক, ফাটা মাথার দাগওয়ালা চেহারা নিয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হলে শাহেদ ভাইকে জিজ্ঞেস করুন। তুরের বলা কথার পর কাউকে জিজ্ঞেস করার সাহস আনান করবে না, তাই ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, দরকার নেই, আমি বিশ্বাস করি। কিন্তু তুমি কি করে বলতে পারলে কেউ আমাকে ভোট দিবে না? ভালোবাসার মানুষকে কেউ এইভাবে কথা বলে? তোর আনানের পাশ ঘেঁষে পা গুটিয়ে বসলো। এতে আনান কিছুটা অবাক হলেও চেহারা স্বাভাবিক করে রাখলো। তোর বলল, দেখুন, এটাই ফ্যাক্ট। ভালোবাসি বলে আপনাকে আপনার ভুল ধারণাগুলো শুধরে দিচ্ছি। ভালো না বাসলে শুধু শুধু মন রাখার জন্য সত্য মিথ্যে বানিয়ে বলতাম। তাছাড়া আপনি চিন্তা করে দেখুন, যে মানুষটা কারোর সাথে হেসে কথা বলে না, গরম গলায় কথা বলে না, তাকে কেউ কেন ভোট দেবে? জনপ্রতিনিধি হিসেবে সবাই হাস্যোজ্জ্বল মানুষ চায়, কিন্তু আপনি ভালো কথাও এমনভাবে বলেন যেন পারমাণবিক বোমা হামলা করেছেন। 2 ইঞ্চির বেশি ঠোঁট প্রসারিত হয়েছে কখনো? হাসলো আনান। তুরের দিকে সরে বসে বলল, তোমার সাথে তো হেসে নরম গলায় কথা বলি। রেগেছি কখনো? তা কেন করবেন? আমি কিউট পিউট, চাইলেও আমার সাথে রাগ করা যাবে না, তাই তো রাগেন না। আনান আজ অব্দি কখনো তোরের সাথে পেরে ওঠেনি। তুই সব সময় জিতে যায়, যেমন এখন। আনানের হার কোনো কালেই পছন্দ নয়, তবে তার তুরজানের কাছে বরাবরই হাঁটতে পছন্দ করে। তুরের মাথাটা নিজের কাঁধের উপর রেখে বলল, তুমি একটু বেশি কিউট পিউট, একদম আমার মনের মতো। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আনান। শহর জুড়ে হই হই লেগে গেছে। সবার পছন্দের প্রার্থী জয়ী হয়েছে বলে কথা। বেস্ট 15 আনানের জয় সেলিব্রেট করতে ব্যস্ত। আনান বসে মুচকি মুচকি হাসছে, কিন্তু তোর ভ্রু গুটিয়ে বসে আছে। সে কিছুতেই বুঝতে পারছে না আনান কিভাবে জিতে গেল। কিন্তু বউয়ের এমন চেহারা আনানকে বেশ আনন্দ দিচ্ছে। মাহবুব সাহেব বেজায় খুশি, ছেলে এমপি বলে কথা। অন্যদিকে মাহের পুরো হসপিটাল জুড়ে মিষ্টি বিতরণে ব্যস্ত। আবার আনানকে অভিনন্দন জানানোর জন্য মন্ত্রী সাহেব খটা করে হাসপাতালে এসেছে। আনানের সাথে দেখা করে যাওয়ার সময় তুরকে দেখে মৃদু হাসলেন। অতঃপর তার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়লেন। শাদাব ছাড়া বেস্ট 15-এর অন্য সব সদস্যরা হাসপাতালে এসেছে। সবাই আনানের কেবিনে জড়ো হয়েছে। এর মধ্যে ডাক্তার লিসার আগমন। ডাক্তার লিসাকে দেখে তুর ভ্রুজোড়া গুটিয়ে নেয়। প্রতিদিন এই সময় আনানের মাথার ব্যান্ডেজ চেঞ্জ করা হয়। আনান আর চোখে তুরকে দেখছে। শাহেদ আনানের মুখভঙ্গি দেখে ঘটনা বোঝার চেষ্টা করছে। শাহেদ ছাড়াও বেস্ট 15-এর অন্য সদস্যরা আনানের দিকে তাকিয়ে আছে। ডাক্তার লিসা আনানের বেডের পাশে দাঁড়ায়। নার্স থেকে সিজারটা নিয়ে ব্যান্ডেজ কাটার জন্য উদ্যত হয়। এমন সময় তুরের বলা কথাটা আনানের মনে পড়ে গেল। সে আপনার দুগাল হাত দিয়ে দেখবে, কখনো চোখ পরীক্ষা করবে, তো কখনো মাথায় পট্টি বেঁধে দেবে। বলি, দেশে কি আর ডাক্তার নেই? এত বড় হসপিটালে আপনার এই গোবরওয়ালা মাথার জন্য ডক্টর লিসাকেই কেন আসতে হবে? ভাবতেই শিউরে উঠল আনান। নব্য ভালোবাসা, রিক্স নেওয়া বোকামি বই কিছু না। আনান তুরের তীক্ষ্ণ দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে লিসাকে থামিয়ে দিয়ে বলল, ডাক্তার লিসা এই মুহূর্তে নয়, আধ ঘন্টা পর ডাক্তার শফিককে পাঠালে হবে। আপাতত আমি একটু ব্যস্ত আছি। কিন্তু ডক্টর আনান। লিসাকে বলতে না দিয়ে জুনায়েদ বলে ওঠে। লিসা যাওয়ার পর সবাই মুখ চেপে হাসছে। কেউ যে বুঝতে পারেনি এমনটা নয়, সবাই জানে এখানে কি ঘটছে। দ্য গ্রেট মাফিয়া ওরফে নবনির্বাচিত এমপি মহোদয় বইয়ের ভয়ে সিটিয়ে গেছে। ব্যাপারটা সবাই কম বেশি মজা নিচ্ছে। আনান ভীতু চোখে তুরের দিকে তাকায়। বেচারা বইয়ের হালচাল বুঝতে চেষ্টা করছে। তোর গোটানো ভ্রুজোড়া শিথিল করে জুনায়েদকে দেখিয়ে বলল, উনিও তো ডাক্তার, উনি আপনার মাথায় পট্টি কেন দিতে পারে না? ওই শাকচুন্নিকেই কেন আসতে হবে? তুরের কথা শেষে সবাই ধীরে ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে পড়ে। এই মুহূর্তে তাদের স্যারের উপর ঘূর্ণিঝড় যাবে, সেটা কম বেশি সবাই বুঝতে পারছে। তবে তুরের এমন ব্যবহারে কেউ অবাক নয়। বেস্ট 15-এ সবাই দেখেছে তুর আনানকে ঠিক কতটা ভালোবাসে। সেক্ষেত্রে তুরের এই ব্যবহার ভুল নয়, কারণ সব নারী চায় তার ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে। একজন বিবাহিত নারী কিংবা প্রেমিকা কেউই তার ভালোবাসার মানুষটির আশেপাশে দ্বিতীয় কোনো নারীকে সহ্য করতে পারে না। তুরও তার ব্যতিক্রম নয়।
আনান চুপচাপ বসে আছে। যদিও ভালোবাসার শুরুটা তার ছিল, তবে এই পর্যায়ে এসে তুর যে তাকে এতটা ভালোবাসবে তা আনানের কল্পনার বাইরে ছিল। তুরের এই ইম্পালসিভ ডমিটিং স্বভাবটা আনানের কাছে উপহার স্বরূপ। তুরের পুরো চেহারায় চোখ বুলিয়ে হাসলো আনান। ভালোবাসা সুন্দর, সব রকম পরিস্থিতিতে ভালোবাসা সুন্দর। আনানের কথা মতো সবগুলো টেস্ট পুনরায় করা হয়। আনান ডাক্তার লিসা এবং জুনাইদ সহ সবগুলো টেস্ট রিপোর্ট দেখে ডিসচার্জ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে জুনাইদ এবং লিসা সম্মতি না থাকলেও আনান তার কথায় অটল। শাহেদ সবটা শোনার পর ডিসচার্জের ব্যবস্থা শুরু করে দেয়। দুপুর নাগাদ শাহেদ, মাহের এবং স্টিভ আনান আর তুরকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি বাড়ির রাস্তার অপোজিটে যেতে লাগলো। আনান চারপাশে চোখ বুলিয়ে মৃদু হাসলো। আনানের শিফট হওয়ার ব্যাপারটা নিয়ে কোনো কিছুই শাহেদ আনানকে জানায়নি। এই ব্যাপারে পুরো সিদ্ধান্ত বেস্ট 15-এর। অন্যদিকে তোর কৌতূহলী দৃষ্টিতে চারপাশে তাকিয়ে দেখছে। ওই দিন হসপিটালে যাওয়ার সময় কোনো কিছুই সে খেয়াল করেনি, তবে খানিকটা হলেও অন্যরকম লাগছে। আধ ঘন্টা পর বাড়ির গেটের সামনে গিয়ে থামলো গাড়ি। গেটের সামনে দাঁড়িয়ে আছে নবাব। তোর জানলার কাছ নামিয়ে চারপাশ দেখছে। না, এইটা আগের বাড়ি নয়, এ বাড়িটা অন্যরকম, একদম অন্যরকম। বিশাল জায়গা জুড়ে সীমান্ত নির্ধারণ করে উঁচু দেয়াল তোলা হয়েছে, তার উপর কাঁটাতারের বেড়া। গেটটাও বেশ বড়। তুরের কৌতূহলী চোখ বাড়ির ভেতরটা দেখার অপেক্ষায়। আনান তুরের এমন কৌতূহলী নজর দেখে বলে, এইটা তোমার বাড়ি? তোর নজর ঘুরিয়ে আনানের দিকে তাকালো। চোখে ঠোঁটে রাজ্যের বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আমার বাড়ি? আনান মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমার বাড়ি কিভাবে হবে? আমার বাড়ি তো হ্যাভেন এরিয়াতে। তাছাড়া নানু মনির দেশেও আমার একটা বাড়ি আছে, কিন্তু এই বাড়িটা কখন হলো? আম্মা তো আমায় কিছুই বলেনি। আনান মৃদু হাসলো। এইটার কথা আম্মাও জানে না। এইটা তোমার জন্য তোমার বরের করা বাড়ি। বাইটা বই, বরের যা আছে সবই তো তোমার, তাই এটা বাদেও বাকি যা আছে সব তোমার। তোর মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমার 3টা। তাহলে আপনারও তো অনেক বাড়ি। আনান মুখ টিপে হেসে ভ্রুজোড়া ঈষৎ গুটিয়ে বলে, তা কিভাবে? তোর হাতের আঙ্গুলে গুনে গুনে বলল, 1, আপনি আমার বর। 2, বরের যা আছে তা যদি সব বউয়ের হয় তাহলে বরের বেলায় ভিন্ন হবে কেন? তাই আমার যতগুলো বাড়ি আছে সবগুলোই আপনার। 3, সেক্ষেত্রে আমার যা আছে সব আপনার, সেম সেম। আনান মাথা নেড়ে বলল, বুঝলাম। এত সব শিখলে কখন? তোর ফিসফিসিয়ে বলল, নাও হোয়াট? আই এম 18+। আমি সব জানি। আমি এনাফ ম্যাচিওর, একদম আপনার মতো। যদিও আপনার থেকে আমার বুদ্ধি বেশি, তাই শেখা লাগে না। ওকে? আনান হাসলো। ভাগ্য করে এমন বুদ্ধিমতী বউ পেয়েছে, কোটিতে একটা। বেশ কিছুটা সময় পর গেট খোলা হলো। তোর সরে বসে চারপাশটা ভালো করে দেখছে। মানুষ সব আগেরগুলোই, শুধু বাড়ি বদলেছে। বাড়িটা দোতলা, পুরো বাড়ি ধবধবে সাদা রঙের। তার ভেতর কিছু জায়গা জুড়ে সোনালী রঙের লতানো ফুল আঁকা। শৈল্পিক হাতের ছোঁয়ায় সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। হুট করে তুরের কাছে মনে হলো এটা তুর মহল। বাড়িতেও প্রচুর ফুল গাছ লাগানো। গাছগুলোর বয়স হয়নি, কিছু ছোট চারা গাছ, আবার কিছু বড়। গার্ডগুলো বাড়ির দুপাশে দাঁড়ানো। আনান সবাইকে সরতে বলে ধীর পায়ে নেমে এলো। তার পেছনে তুর নামলো। সময় নিয়ে বাড়ির ভেতর ঢুকলো আনান। তুর আনানের হাত ধরে ছিল কতক্ষণ। বাড়িতে ঢুকতে না ঢুকতে জ্যোতি দৌড়ে আসে। আনানের রুমটা দোতলায়। মাহের বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে উঠল, কি হলো? সবাই তো নেতাগিরি ফসে অ্যাম্বুলেন্স করে আসতে বলছি, এলি না? তখন এলি, তখন এর উপর দিকে তাকিয়ে থাকতে হতো না। একবার টাচ করে রুমে নিয়ে নেওয়ার যেত। এখন কিভাবে উপরে উঠবো? পেছনে দাঁড়িয়ে সায়দা আর স্টিভ হাসছে। তোর ভ্রুজোড়া গুটিয়ে তাকিয়ে আছে। আনান বিরক্তে চোখ মুখ কুচকে ফেললো। বলল, মুখ বন্ধ করো মাহের, মাথা ফেটেছে, পা না। পাশ থেকে তুর বলে উঠে, বুকের কথা ভুলে গেছেন? ওটাও তো ভাঙা। সায়দার স্টিভ দৌড়ে বাড়ির বাইরে চলে গেছে। দুজনের হাসি চেপে রাখা কঠিন হয়ে গেছে। এদিকে মাহের কিটকিটিয়ে হাসছে। আনান দুঃখী চেহারা করে তুরের দিকে তাকিয়ে বলল, বলা প্রয়োজন ছিল? ভাঙা বুক নিয়েও দোষ ধরছ? তুর আনানের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে ফিসফিস করে বলল, বউ তো তাই। নাটকে দেখেছি বউরা বরের দোষগুলো সব সময় এড়িয়ে চলে, পরে বর পেয়ে বসে। শেষে লিচ্ছা শাকচুন্নির মতো একটা
শাকচুনি ধরে চলে যায়। তাই তো আমি কোনো প্রকার রিস্ক নিচ্ছি না। তুরের কথা শুনে হাসলো আনান। নিজেও তুরের মতো করে ফিসফিস করে বলল। আর ইউ অবসেসড উইথ মি? তুর 4 বার ঘন ঘন মাথা নেড়ে বলল ইয়াস। টুনাটুনির ফিসফিসিয়ে কথা বলা দেখে গলা ঝেড়ে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলো মাহের। যদিও কাজ কিছুই হলো না। শাহেদার স্টিভ আনানের ব্যাকপ্যাক নিয়ে এলো। মাহের আনানকে ধরে রুমে নিয়ে যায়। আনানের রুমের এক পাশে পুরো হসপিটাল কেবিনের মতো করে রেখেছে। এক পাশে কিং সাইজের বেড হলেও অন্য পাশে রাখা হয়েছে হসপিটালের বেড। সুস্থ হওয়ার আগ অবধি এটাতেই থাকতে হবে তাকে। এতে করে মুভ করতে সুবিধা হবে। মাহের আনানকে শুয়ে দিয়ে বলল, একটা নার্স রাখলে বেশি সুবিধা হতো। আনান মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলে, আগে বিয়ে কর, তারপর বুঝবি। আমার বউ 10 মিনিট ডাক্তার লিজাকে সহ্য করতে পারছে না, আর তুই বলছিস নার্স রাখতে? সে 24 ঘন্টা আমার চারপাশে ঘুরঘুর করবে, আর আমার বউ চেয়ে চেয়ে দেখবে। প্রথমত আমার মাথা ফাটাবে, দ্বিতীয়ত আমাকে রেখে মায়ের বাড়ি চলে যাবে। যেই বউ বুঝিয়ে সুঝিয়ে রাখার মতো সময় দিবে না। মাহের মুখ টিপে হাসলো। তাহলে মেয়ে নার্স বাদ দাও। মাহেরকে বলতে না দিয়ে আনান বলে উঠল, ইম্পসিবল। এত পুরুষ মানুষ ভেতরে থাকতে তুরের অসুবিধা হচ্ছে দেখে বাড়িতে চলে এসেছি, আর তুই বলছিস এখানে আরেকজনকে এনে রাখতে? কখনো সম্ভব নয়। মাহের টিপ্পনি কেটে বলল, কালে কালে কত দেখবো, এত প্রেম সহ্য হচ্ছে না। হাসলো আনান। একটা সময় সে ওইভাবে বলতো, কিন্তু এখন ঠিকই কারো মায়া জালে জড়িয়ে গেছে। বাড়ির বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুর। তার সামনে নবাব দাঁড়ানো। নবাব বুঝতে পারছে না কেন তুর এমন করে আছে। খানিক বাদে তুর ঋণ ঋণে গলায় বলল, ওই দিনের জন্য সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। আসলে আমার মাথা কাজ করছিল না, তাই তো এত খারাপ ব্যবহার করে ফেলেছি। তোমাকে ধাক্কাও দিয়েছি, এর জন্য আমি খুব বেশি লজ্জিত। প্লিজ আমাকে মাফ করে দাও। আই প্রমিস আর কখনো এমন হবে না। নবাব বরফের ন্যায় জমে গেছে। তুর তার কাছে মাফ চাইছে, ব্যাপারটা তার হজম হচ্ছে না। হবেই বা কি করে? যে মাফ চাইছে তার বরের টাকায় নবাবের সংসার চলে। নবাবকে চুপ করে থাকতে দেখে তুর মাথা তুলে তাকালো। নবাব তখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। তুরের ভীষণ মন খারাপ হলো। তুর ঠোঁট ফুলিয়ে নবাবের শার্টের কোনা ধরে বলল, ভাইয়া সরি, তো আর কখনো এমন হবে না। নবাবের সম্বিত ফেরে। শেষে বাবা মারা যাওয়ার পর কেঁদেছে নবাব। এরপর তার চোখ জোড়া কখনো ভেজেনি। আজ তুরের ব্যবহারে তার চোখ ভিজতে বাধ্য হলো। চাকরি সূত্রে অনেক জায়গায় থেকেছে। ভুল হোক কিংবা হোক না হোক, সব জায়গায় কম বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করেছে সবাই। সম্মান জিনিসটা তার আগে কমই পড়েছে। মানুষ হিসেবে অস্তিত্ব বিলীন হওয়ার জোগাড়। কিন্তু আজ তুরের ব্যবহার দেখে নবাবের কাছে মনে হচ্ছে সেও মানুষ, তারও একটা অস্তিত্ব আছে যাকে সম্মান করা যায়। তুরের প্রতি নবাবের স্নেহটা দ্বিগুণ হয়ে গেছে। নবাব ভেজা চোখ জোড়া মুছে তুরের মাথায় স্নেহভরা হাত বুলিয়ে বলল, সরি বলতে হবে না, আমি একটুও রেগে নেই। যে আমাকে ভাইয়া ডাকে তার উপর রেগে থাকা যায়? হুম, মোটেও না। তুর চিকচিক করা চোখে হাসলো। মনে হচ্ছে মন থেকে বড় একটা পাথর সরে গেছে। ছোট থেকে যে শিক্ষায় বড় হয়েছে তাতে কখনো তুরকে বড়দের অসম্মান করা শেখায়নি। তুর দুষ্টুমিতে মেতে থাকলেও সেই দুষ্টুমির ছলে কখনো কারো অমর্যাদা করেনি। এতক্ষণে আনানের কান অবধি খবর পৌঁছে গেছে। খবর দেওয়া লোক জ্যোতি ছাড়া আর কেউ না। জ্যোতি ভেতরে ভেতরে বেজায় খুশি। তুরকে এখন তার আরো বেশি পছন্দ। আনান চুপচাপ বসে আছে। মাঝে মাঝে তুরের ব্যবহার অবাক হয় আনান, যেমন এখন হলো। তবে এই ভেবে খুশি সে তুরের মতো একজনকে পেয়েছে। আসলে লোকে ঠিকই বলে, দম্পতিদের একজন নরম হলে অন্যজন কঠিন হয়, একজন চঞ্চল হলে অন্যজন গম্ভীর হয়। ঠিক যেমনটা তুর আর আনান। সপ্তাহ পেরোয়। সুফিয়া আনানের ডিসচার্জের দিন বাড়ি ফেরার অনুমতি পেয়েছে। তবে বাড়ির পরিবেশ অনেকটা বদলে গেছে। গার্ড ভর্তি বাড়িটা খালি। পুরো বাড়িতে একটা মাত্র দারোয়ান রাখা। জ্যোতি নেই, আছে শুধু মাজেদা খালা। জ্যোতির জায়গায় নতুন একজন সার্ভেন্ট রাখা হয়েছে। সুফিয়ার কাছে ব্যাপারটা প্রথমে অদ্ভুত লাগলেও পরক্ষণে বুঝতে পারে তুর আর আনান কেউ বাড়িতে নেই, যার দরুন তাদের ঘিরে থাকা লোকগুলোও নেই। তুর আনানের সম্পর্কের উন্নতি অনেকটাই হয়েছে। তুর এখন আনানের সম্পূর্ণ খেয়াল রাখছে। সকাল থেকে রাত অবধি আনানের সুবিধা অসুবিধাগুলো খুঁটিয়ে দেখছে তুর। ডাক্তার এসে শুধু ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়। তাছাড়া সবটাই তুরের দায়িত্ব। এদিকে আনান পুরো সময়টা লুফে নিতে ব্যস্ত। বইয়ের যত্ন পেতে কোনো সুযোগ সে হাতছাড়া করছে না। আনানের মাঝে তুর নিজেকে অনেকটাই ব্যস্ত করে ফেলেছে।
তীব্র মায়ায় জড়িয়ে নিয়েছে নিজেকে। যে মেয়েটা নিজের যত্ন নিতেই হিমশিম খায়, সে এখন অন্য একজনের যত্ন নিচ্ছে। ব্যাপারটা অবাক করার মতো, তাই না? নিজের সাথে অন্যজনের খেয়াল রাখছে সে। মাদার ক্রিস্টোফার আনানকে দেখতে এসেছিল, তখন তুর কেবল তাকে ভাত খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা মাদার ক্রিস্টোফার প্রথমে অবাক হলেও পরক্ষণে অনেকটাই খুশি হন। তুর অবুঝ কিংবা বাচ্চা স্বভাবের নয়, বরং সংসারীও। সে তার নিজের সংসার সামলাতে ব্যস্ত। ব্যাপারটা মাদার ক্রিস্টোফারের কাছে কতটা খুশির সেটা বলে বোঝানো মুশকিল। এর মধ্যেই কেটে গেল আরও 2 দিন। খাওয়া দাওয়া শেষে আনানের পাশ ঘেঁষে বসলো তুর। আনান হাত বাড়িয়ে তুরকে নিজের দিকে টেনে তুরের মাথাটা নিজের কাঁধে রাখলো। তুর মুচকি হেসে টিভি দেখায় ব্যস্ত। কি মনে করে নিউজ চ্যানেল দিল কে জানে। আনান নিজেও প্রস্তুত ছিল না। ফাদার জারেডের খুন এবং খুনের আসামি নিয়ে নিউজ ডেস্কে খবর পড়ছে। আনান রিমোট হাত থেকে নিতে চাইলে তুর সরিয়ে ফেলে। তুর পুরো খবর দেখে টিভি অফ করে দেয়। আনান বুঝে উঠতে পারছে না তুর কেমন রিয়েক্ট করবে। তুর একদম শান্ত হয়ে গেছে, কোনো কথা নেই, চুপচাপ বসে আছে। নিঃশ্বাসের শব্দটাও যেন কমে গেছে। আনান বুঝে ওঠার আগে তুর ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। প্রত্যেকের জীবনের কিছু অধ্যায় আছে যা কখনো স্মৃতির পাতা থেকে মুছে যায় না। তেমনই আছে কিছু ব্যক্তি, সে ব্যক্তি ওইসব অধ্যায়ের সাথে এতটাই সম্পৃক্ত থাকে যাকে চাইলেও ভোলা যায় না। সেখানে ফাদার জারেড তুরের জীবনের এমন একজন ব্যক্তি যাকে চাইলেও তুর তার জীবন থেকে সরাতে পারবে না। কিন্তু আজ এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে তুরের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফাদার জারেড আর নেই, বরং আজ নয়, আরও কদিন, অনেক দিন আগ থেকে সে এই পৃথিবীতে নেই। ছোট থেকেই ফাদার জারেড তুরের আবদারের ঝুলি পূর্ণ করেছে। এমন অনেক কিছুই আছে যেটা মাদার ক্রিস্টোফার কখনো তুরকে দিতে চায়নি কিংবা দেওয়া সম্ভব ছিল না। কিন্তু ফাদার জারেড তুরের ওইসব চাওয়া পাওয়া অবধি পূরণ করেছে যা মাদার ক্রিস্টোফার করেনি। তুরের এই বাধা ধরা নিয়মের জীবন ফাদার জারেড অনেকটাই সহজ করে দিয়েছিল। হ্যাভেন এরিয়াতে এমন কোনো জায়গা নেই যেখানে তুরে যাওয়া নিষিদ্ধ। বাকি সবার জন্য এক নিয়ম থাকলেও তুরের জন্য নিয়ম ভিন্ন ছিল, এমনকি স্কুল কলেজেও। তুর বরাবরই পড়ালেখার প্রতি উদাসীন। কখনো পড়া শিখতো না, কখনো শিখলেও ভুলে যেত। অনেক সময় পরীক্ষার খাতা খালি ছেড়ে দিত। এইসব কিছু ফাদার জারেড সামলে নিয়েছে। তুরের জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেখানে ফাদার জারেড নেই। তুর বড় করে নিঃশ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা নেই। তুর ফুপিয়ে কেঁদে উঠল। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। বুকের একটা হাড় ভেঙে যাওয়া দরুন আনানের উচ্চস্বরে কথা বলা বারণ। তাছাড়া উচ্চস্বরে কথা বললে আনান নিজে ব্যথা পায়। যদিও এই মুহূর্তে চুপ থাকা দায় হয়ে পড়েছে, তুরকে যথাসাধ্য জোর গলায় ডাকলো আনান। যদিও তুর শুনতে পাবে বলে মনে হয় না। আনানের আগের বাড়ির রুম, ওয়াশরুম দুটোই এক বাড়ির তুলনায় ছোট। এই বাড়ির দোতলায় অর্ধেকটা জায়গা জুড়ে আনানের রুম। ওয়াশরুমটা একটা রুমের মতো। রুম থেকে ডাকলে তেমনটা শোনা যাবে বলে মনে হয় না। তুর কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। ফাদার জারেডের মৃত্যুটা কিছুতেই মানতে পারছে না সে। হুট করে খুনের ব্যাপারটা মাথায় চাপলো তার। চোখ মুছে মেলাতে শুরু করে। আনান এবার না পেরে জোরে ডাক দিল। তুর আনানের গলার আওয়াজ শুনে তড়িঘড়ি করে মুখে পানি দিয়ে বেরিয়ে পড়লো। আনান চোখ মুখে ব্যথার ছাপ, বুকে আলতো করে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলল। তুর কয়েক সেকেন্ড তাকিয়ে আনানের কাজ ঘেঁষে বসে। আনান তুরের মুখের দিকে তাকিয়ে ব্যথা তুর গলায় ডাকলো, তুর। তুরের চোখ টলমল। তুর মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, ফাদার জারেডকে ওরা মেরে ফেলেছে তাই না? আপনার অ্যাক্সিডেন্টটাও ওরাই করিয়েছে তাই না? এই সব কিছু আমার কারণে হয়েছে তাই না? আনান শান্ত চোখে তুরের মুখপানে চেয়ে আছে। তুর চোখ মুছে আনানের দিকে তাকিয়ে বলল, আমি আপনার সাথে থাকলে ওরা ফাদার জারেডের মতো আপনাকেও মেরে ফেলবে। আমি বরং আমার আম্মার সাথে ব্রিটেন চলে যাব। তা না হলে ওরা আমার সব কাছের মানুষকে মেরে ফেলবে। ওরা ওরা আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, আমি চলে যাব। বলতে বলতেই তুরের হেঁচকি উঠে গেল। আনানের শান্ত চোখ জোড়া ঈষৎ ভিজে উঠল। বিনা বাক্যে তুরকে টেনে এক হাতে বুকের বা পাশে আলতো করে চেপে ধরে। তুর নড়েচড়ে উঠতে চাইলে আনান বলল, ব্যথা পাচ্ছি তুর। আনানের মুখে ব্যথা পাচ্ছি শুনে শান্ত হলো তুর। নীরবে নিভৃতে চোখের জল ফেলে আনানের সাদা রঙা গেঞ্জিটা ভিজিয়ে ফেলল। তার সাথে ভিজে উঠল আনানের বুকের বাপাস। আনান তুরের কান্না থামানোর চেষ্টা করলো না, বরং কাঁদতে দিল। প্রায় ঘন্টাখানেক কাদার পর থামলো তুর।
ভারী তপ্ত নিঃশ্বাসের শব্দ জানান দিচ্ছে তোর গভীর ঘুমে আচ্ছন্ন। তোর আনানের নীর ব্যস্ততম ইট পাথরের শহরে তোর আনানের শান্তিমহল স্বরূপ, যেখানে আনান সুখ খুঁজে পায়। তবে আজ তোর ভালো নেই। আনানের শান্তিমহলটা অশান্ত হয়ে পড়েছে। উৎকণ্ঠা হলো আনান। মনে হচ্ছে বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা থেমে থেমে চলছে। 1 সেকেন্ডও দেরি করলো না, তাড়াতাড়ি শাহেদকে মেসেজ পাঠালো। আনানের মেসেজ পেয়ে সক্রিয় হলো শাহেদ। দেরি না করে স্টিভকে নিয়ে ছুটলো খ্রিস্টান পাড়ায়। নিচে চেম্বারে বসে আছে নুসাইব।